বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ক্লাসের শুরুতেই তোমাদের সাথে একটু আলোচনা করি। আগে আলোচনা হচ্ছে, আমরা গত ক্লাসে একটা ক্লাস টেস্ট দিলাম। ক্লাস টেস্ট দেওয়ার পরে এই যে লেকচারটা ছিল, এটা একটা ছোট্ট একটা লেকচার, ভাবছিলাম এটা কতদিন পড়াই দিব, কিন্তু পড়াইতে পারিনি। আমরা আগামী, আজকে হলো কি বার, বুধবার, আগামী বুধবার দিন আমরা আরেকটা ক্লাস টেস্ট নিব। আজকে হলো 4 তারিখ, 11 তারিখে আমরা আরেকটা ক্লাস টেস্ট নিব। সেটা নোটিশ তোমাদেরকে আমি আজকে রাত্রে দিয়ে দিব। যারা আজকে ক্লাসটা করতেছে না তারা আজকে রেকর্ডিং এর শুরু থেকে শুনলে তারা বুঝতে পারবে। আগামী 11 তারিখ আমরা আরেকটা ক্লাস টেস্ট নিব, সিটি 2। আজকে এবং হচ্ছে আগামী সোমবার, এই 2 দিনে যা পড়াবো, আজকে এবং আগামী সোমবার এই 2 দিনে যা পড়াবো সেটার উপরেই সিলেবাস হবে এবং সেটার উপরেই ক্লাস টেস্ট 2 পরীক্ষাটা হবে 15 নম্বরের, আগামী বুধবার দিন। তো ক্লাস টেস্ট 1 যেভাবে তোমরা হাতে লিখে ছবি তুলে দিছো, ক্লাস টেস্ট 2 আমরা সেভাবে নিব না, একটু পরিবর্তন হবে। পরিবর্তনটা হচ্ছে এরকম: ক্লাস টেস্ট 2 আমরা গুগল ফর্মে নিব, যেটা বিগত সামার সেমিস্টারে তোমরা অলরেডি দিয়ে আসছো পরীক্ষা। গুগল ফর্মে আমরা কিছু কোশ্চেন দিব, সেখানে এমসিকিউ টাইপের কিছু থাকতে পারে, কিছু অ্যানালাইটিক্যাল কোশ্চেন থাকতে পারে, অথবা তোমাদের টাইপ করতে হতে পারে, কোনো একটা প্রোগ্রাম লিখতে হতে পারে, বা কোনো ধরো তোমাদের দু একটা ফাইল আপলোড করা লাগতে পারে। যে তোমরা ফাইল আপলোড করা বলতে অনলাইনে, এটা একটা জিনিস তোমাদের সাজেশন দিই, এটা সবসময় খেয়াল রাখবো, যে কোনো ফাইল আপলোড করতে বলুক তোমরা সবসময় চেষ্টা করবা পিডিএফ করে আপলোড করতে। যদি ইমেজও হয়, ইমেজটাকেও চেষ্টা করবা পিডিএফ করে আপলোড করতে। যদি একান্তই সময় সংক্ষেপের কারণে পারা না যায়, সেই ক্ষেত্রে তোমরা ইমেজও আসলে তুলে, ছবিটা তুলে জাস্ট মোবাইল থেকে আপলোড করে দিতে পারবা, বা ল্যাপটপে যদি করো ফাইল আপলোড বলতে যে কোনো কিছু আপলোড করতে পারবা। আচ্ছা, এখন গুগল ফর্মে যে পরীক্ষাটা হবে, তোমরা গত ক্লাস টেস্ট 1 যেভাবে দিলা, যে তোমাদের 40 মিনিট সময় দিছিলাম, তারপরে আবার তোমাদের ওইটাকে ছবি তুলে পিডিএফ করতে আরো 10-15 মিনিট সময় দিছিলাম সেটাকে মেল করার জন্য। তো এরপরেও যারা মেল করছো, আমরা 5 মিনিট 10 মিনিট পরে অ্যাকসেপ্ট করছি, কোনো প্রবলেম হয় নাই। কিন্তু গুগল ফর্মে যেটা আমরা পরীক্ষা নিব, এটাতে তোমরা মেন্টালি প্রিপারেশন নাও, যে গুগল ফর্মে কিন্তু একটা নির্দিষ্ট টাইম থাকবে। ধরো এখানে 40 মিনিট ছিল, ওইখানে হয়তো আমরা 45 মিনিট বা সর্বোচ্চ 50 মিনিট সময় দিতে পারি। এই সময়ের মধ্যেই তোমাকে পরীক্ষা শেষ করতে হবে, সবগুলো অ্যান্সার দিতে হবে, ফাইল আপলোড করার প্রয়োজন হলে ফাইল আপলোড করতে হবে, করে তোমাকে সাবমিট করতে হবে। অর্থাৎ এটা জাস্ট একদমই আমাদের পরীক্ষার মতো, যে ক্লাস টাইম, পরীক্ষা টাইম শেষ হয়ে যাওয়ার পরে যেমন টিচার আর কোনো সুযোগ দেয় না, খাতা টেনে নিয়ে যায়, ব্যাপারটা ওইরকম। এখন মনে করো তুমি ফুল অ্যান্সার করছো, করতে গিয়ে ডেডলাইন যে সময়টা দেয়া আছে সেটার 30 সেকেন্ড বা 10 সেকেন্ড ভর হয়ে গেছে, তখন কিন্তু তুমি সাবমিট করতে পারবা না। সেই জন্য তোমাকে যেহেতু গুগল ফর্মের পরীক্ষা, মেন্টালি প্রিপারেশন নিবা যে আমাকে যেই টাইমটা আছে সেই টাইমের অন্তত 2-3 মিনিট আগেই যেন আমি শেষ করে সাবমিট অপশনে ক্লিক করতে পারি, সাবমিশন যেন আমার কমপ্লিট হয়। কেউ যদি বলো যে স্যার আমি তো সবটাই লিখেছিলাম, এই তো স্যার সাবমিটটা করতে যাবো আর এই সমস্যা হয়েছে, এরকম কোনো কিছু ক্লাস টেস্ট 2 এর জন্য কিন্তু আমরা অ্যাকসেপ্ট করবো না। সেই ক্ষেত্রে তোমাদের সবসময়ের জন্য যেটা থাকে যে ইমার্জেন্সি হলে আমাকে ফোনে কন্ট্যাক্ট করবা, কন্ট্যাক্ট করে আমার সাথে বলতে হবে যে স্যার আমার এই প্রবলেম। তো যাই হোক, ক্লাস টেস্ট 2 15 নম্বর আমরা নিব। সিলেবাস হবে আজকে যা পড়াবো এবং আগামী সোমবারের ক্লাসে যা পড়াবো সেটা। এবং ক্লাস টেস্ট 2 হবে গুগল ফর্মে 15 মার্কসের, এখানে 3-4টা কোশ্চেন থাকবে, তোমরা হচ্ছে এইভাবে দিয়ে দিবা। এরপরে অ্যাসাইনমেন্ট হচ্ছে 5 মার্কসের একটা অ্যাসাইনমেন্ট তোমাদের সাথে আজকেই দিয়ে দিব। সেটা হচ্ছে আগামী সোমবারের ক্লাসের আগে তোমরা সাবমিট করবে। 5 নম্বর একটা অ্যাসাইনমেন্ট, খুবই ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট হবে, সেটা তোমরা আগামী রবিবারের মধ্যে লাস্ট ডেট দিয়ে দিব। এটাও আজকে সন্ধ্যায় আমি তোমাদের নোটিশ দিয়ে দিব। সেই অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে যে যার মতো, অবশ্যই যে যার মতো করে, কোনো রকম অসৎ উপায় অবলম্বন না করে তোমরা চেষ্টা করবা সেই অ্যাসাইনমেন্টটাকে তোমরা তৈরি করে সেটা খাতা কলমে করতে পারো। খাতা কলমে হাতে লিখে করবা, যেভাবে তোমরা ক্লাস টেস্ট 1 দিয়েছো, খাতা কলমে হাতে কলমে করে তোমরা সেটাকে পিডিএফ এ কনভার্ট করে আমাকে মেল করে দিবা। এই গাইডলাইনগুলো তোমাদের আজকে নোটিশে আমি দিয়ে দিব। তাহলে আমাদের মিডের আগে ক্লাস টেস্ট 1 এবং 2 নেওয়া হয়ে যাবে, এবং আগামী রবিবারের মধ্যে অ্যাসাইনমেন্ট ফর 5 মার্কস এটা নেওয়া হয়ে যাবে। এরপরে তোমরা জানো মিড টার্ম আসতেছে। মিড টার্ম যেহেতু আমাদের দুইটা ভাগে হয়, 15 নম্বর হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য আর 15 নম্বর ভাইবার জন্য। 15 নম্বর যে ভাইবা সেটা হচ্ছে তোমাদের শিডিউল টাইম দিয়ে দিবে, 18 তারিখ থেকে শুরু হবে। আর 15 নম্বর যে অ্যাসাইনমেন্ট সেটার জন্য তোমাদেরকে আমি 3টা কোশ্চেন প্রোভাইড করব রুব্রিক্স সহ। সেটা অলরেডি তোমরা গত সেমিস্টারে অভ্যস্ত সেটাতে পরীক্ষা দিতে। সেটার জন্য তোমাদেরকে আমি হয়তো বা আগামী বুধবারে, দ্যাট মিনস 11 তারিখে সেই অ্যাসাইনমেন্টটা তোমাদেরকে দিয়ে দিব। তোমরা সেটা কমপ্লিট করে অবশ্যই 17 তারিখের মধ্যে একইভাবে ছবি তুলে পিডিএফ করে তোমরা আমাকে মেল করবা, অথবা গুগল ক্লাসরুমে যদি দেই গুগল ক্লাসরুমে সাবমিট করবা। ওই গাইডলাইনও দিয়ে দিব।
যেই গাইডলাইন যেটা দিয়ে দিব কারেসপন্ডিং ডেডলাইন অনুযায়ী গাইডলাইন অনুযায়ী সেটা মেনে জেনে বুঝে এবং কোনোরকম অসদুপায় অবলম্বন না করে তোমরা ইন্টারনেট থেকে সাহায্য নিতে পারবে, কিন্তু এক ফ্রেন্ডেরটা আরেক ফ্রেন্ড সরাসরি কপি করে দিও না, যেটা অ্যাসাইনমেন্টে আমরা খুব বেশি দেখি। এটা মিডের অ্যাসাইনমেন্ট হোক বা ফাইনাল অ্যাসাইনমেন্ট হোক বা 5 নম্বর অ্যাসাইনমেন্ট হোক, এটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কপির পরিমাণ বেশি থাকে। তো এটা যেন না হয় এবং তোমরা আগে পরে একটু খোঁজ খবর করবা যে কপিগুলোরে কিন্তু আমরা নিরুৎসাহিত করি। কেউ যদি কপি করো আমরা কিন্তু একদমই ওইখানে কোনো মার্কস দিতে চাই না। তো এই হচ্ছে মোটামুটি বিষয় আমাদের হচ্ছে ক্লাস টেস্ট 1 তো নিলাম, ক্লাস টেস্ট 2, মিডের অ্যাসাইনমেন্ট এবং অ্যাসাইনমেন্ট ফর 5 মার্কস। এই পর্যন্ত তোমাদের সাথে আলোচনা করলাম। আমি সবকিছুই আজকে রাতে ইনশাআল্লাহ নোটিফাই করে দিব তোমাদের। এই পর্যন্ত কারো যদি কোনো জানতে চাওয়া থাকে তোমরা হ্যান্ড রেজ করতে পারো, এই বিষয়গুলো নিয়ে যদি কিছু জানার থাকে তাহলে হ্যান্ড রেজ করতে পারো। ওকে, ঠিক আছে। আজকে আমরা শুরু করব লেকচার 6, অ্যারে ইন জাভা। যারা এই সেমিস্টারে আমার সাথে জাভা ল্যাব করতেছো তারা তো অলরেডি দেখেছো আমরা প্রথম ক্লাস থেকেই কিন্তু আসলে জাভার অ্যারে নিয়ে কাজকর্ম শুরু করেছি। আমার কথা সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। তো সেই অ্যারে আমরা তো প্র্যাকটিক্যালি কাজ করার জন্য একরকম ভাবে করতেছি। তো আরেকটা রকম হচ্ছে আমাদের থিওরির জন্য বেশ কিছু জিনিস জানতে হয়। কারণ হচ্ছে আমাদের একটা ক্লাস টেস্ট তোমরা দিছো, এখানে দেখছো যে আমরা বের করতে বলি, এরর বের করতে বলি। সেই ক্ষেত্রে মনে করো একটা বিষয় তুমি একভাবে জানো, ওই জিনিসটা আর অন্যভাবেও হতে পারে, কিন্তু তুমি হয়তো সেটা জানো না। আমাদের না জানার কারণে অনেক সময় মনে হয় যে আমি যেটা জানি কেবলমাত্র সেটাই সঠিক, অন্য কোনো কিছু আর সঠিক না। এরর কারেকশন করতে দিলে আমি যেটা জানি না বা আমি যেভাবে সঠিক জানি এর বাইরে সবগুলোকে আমার কাছে এরর মনে হয়। এটা আমাদের রিয়েল লাইফের ক্ষেত্রে হয়, এই জন্য জানার কোনো শেষ নেই। তোমরা জানো আমাদেরকে অনেক বেশি বেশি জানতে হবে। সেক্ষেত্রে অ্যারেরও আমরা কিছু জিনিসপত্র নিয়ে কাজ করেছি, একরকম ভাবে প্র্যাকটিস করেছি, সিতে আমরা অ্যারে পড়েছি। তো এর বাইরে অন্য কোনো সিনট্যাক্স নতুন যখন চোখে পড়ে আমাদের মনে হয় যে এটা হয়তো বা ভুল, কিন্তু আমরা দেখবো আসলে জাভাতে অ্যারের সিনট্যাক্স গুলো কিরকম, অ্যারে নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, ছোট্ট কিছু বিষয় তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা জানি যে অ্যারে আসলে বিভিন্ন ডাইমেনশনের হয়। আমরা বেসিক্যালি ম্যাক্সিমাম সময় ওয়ান ডাইমেনশনালটাই ব্যবহার করি। কিছু কিছু স্পেশাল সিনারিওর ক্ষেত্রে, ম্যাট্রিক্স বানানোর ক্ষেত্রে বা কিছু কিছু স্পেশাল কনটেক্সটের ক্ষেত্রে আমরা 2 ডাইমেনশনাল অ্যারে ব্যবহার করি এবং একদমই রেয়ার কেসে আমরা 3 ডাইমেনশনাল বা মাল্টি ডাইমেনশনাল অ্যারে ব্যবহার করি। কিন্তু আমাদের সিনট্যাক্স জেনে রাখতে হবে। তো একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে জাভাতে দুই ভাবে আসলে করা যায়। একটা হচ্ছে আমরা এরকম দিতে পারি যে প্রথমে তার টাইপ, তারপরে ভেরিয়েবল নেম দিয়ে এরকম দিতে পারি, যেটা আমরা আগে পরে করছি। যেমন ধরো আমরা যদি বলি এরকম যে ইন্টিজার, এটা হচ্ছে অ্যারেটার নাম, মান্থ, ডেজ, এরপরে আমরা থার্ড ব্র্যাকেটে দিতে পারি। আবার এটার ভিতরে অনেক সময় আমরা সাইজ উল্লেখ করে দিতে পারি, আমরা ফাঁকাও রাখতে পারি। ওকে, তারপরে আরেকটা টাইপ আছে এরকম, মানে আরেকটা ধরন আছে এরকম, যে আমরা এরকম দিতে পারি যে প্রথমে ভেরিয়েবলের নেম। স্যার আমরা কি এটা যদি ফাঁকা রাখি তাহলে কি অটোমেটিক্যালি সেই সাইজ ইয়া করে দিবে? হ্যাঁ, ফাঁকা রাখলে অটোমেটিক্যালি সাইজ সে নিবে, আমাদের যতটুকু দরকার ততটুকু নিবে। তবে স্ট্যান্ডার্ড হচ্ছে যে আমরা সাইজটা উল্লেখ করে দিব, কিন্তু ফাঁকা রাখলেও ভুল না। আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি, কেউ যদি ফাঁকা রাখে তাহলে কিন্তু ভুল না। ফাঁকা রাখলে এটা একটু পরে আমরা দেখবো, জাভাতে এই সুযোগটা আমাদের দেয়। ও হচ্ছে রান টাইমে তার জন্য প্রয়োজনীয় যে সাইজ সে সেটা অ্যালোকেট করে দেয়। জাভার ক্ষেত্রে একটা বিশেষ সুবিধা আমরা পাই। তো এই এক নাম্বার এই ধরনটা আমরা জানি, আমরা মানি, আমরা ব্যবহার করি। কিন্তু 2 নাম্বার যেটা আছে দেখো, প্রথমে ভেরিয়েবলের নাম, তারপরে সমান নিউ, এই কিওয়ার্ডটা ব্যবহার করে নিউ, তারপরে টাইপ এবং সাইজ। সাইজটা ফাঁকাও রাখা যায়, ফাঁকা নাও রাখা যায়। দ্যাট মিনস এক্সাম্পলটা হবে এরকম যে আমরা যদি প্রথমে বলি ভেরিয়েবল নেম, সেটা হচ্ছে মান্থ ডেজ, এটা যেটা ছিল মান্থ ডেজ, সমান সমান নিউ ব্যবহার করলাম, টাইপ কি ধরনের, সেই ইন্টিজার টাইপের, তাইলে সাইজ বললাম হচ্ছে 12, কারণ 12টা মাস আমাদের হতে পারে। তো এইভাবে আমরা করে অভ্যস্ত, এখানে ভিতরে 12 দিয়ে অভ্যস্ত, কিন্তু এইভাবে নিচের যেটা দিলাম এটা আসলে আমিও এইভাবে অভ্যস্ত না। এখন তোমাকে যদি বলা হয় একটা কোড দিয়ে, কোডের মধ্যে এরকম একটা লাইন দিয়ে যে কোডে কোথায় এরর আছে, তুমি যদি না জানো যে এইভাবে আসলে ডিক্লেয়ার করা যায়, তখন তোমার কাছে মনে হবে যে আসলে এটা বুঝি এরর আছে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমাদের একটু জিনিস আমাদের জানতে হবে। তো আসলে যেটা বলতেছিলাম যে তুমি যদি শুধুমাত্র এই লাইন লেখো এবং এই লাইনটা না লেখো তাইলে কিন্তু এরর। তোমাকে যেটা করতে হবে, এরকম লাইন যদি লিখতে চাও তাহলে শুরুতে অবশ্যই আগে এরকম লিখতে হবে। এই যে এখানে দেখো আমরা সাইজ ফাঁকা রেখেছি এবং নিউ একটা লাইনের মাধ্যমে এই সাইজটাকে ফিল আপও করেছি।
সুতরাং এই দুইটা লাইনে কিন্তু আমার একসাথে লিখতে হবে। শুধু যদি সিঙ্গেল লাইন লিখি, এই লাইন না লিখি, তাহলে এরর দেখাবে। আবার আমি কিন্তু এইভাবে লিখতে পারি, দুইটা লাইনকে একবার এইভাবে লিখতে পারি, ইন্টিজার মান্থ ডেজ সমান নিউ ইন্টিজার 12। অথবা আমি শুধু এটাও লিখতে পারি, শুধু এই লাইন লিখলে কোনো এরর নাই, কিন্তু তুমি এই লাইন না লিখে যদি এই লাইন লিখতে যাও তাইলে এরর। আমি কি বোঝাতে পারলাম? শুধু এই জি লাইন স্যার। লিখলে ওকে, এই দুই লাইন একসাথে লিখলেও ওকে, এইভাবে একবারেই দুইটা লাইন লিখে ফেললে তাও ওকে। কিন্তু তুমি যদি সিঙ্গেল এই লাইনটা লেখো সেক্ষেত্রে তোমাকে এরর দিবে। এটা একটু আমাদের জানতে হবে। আর এমনিতে আমরা অ্যারে নিয়ে মোটামুটি কাজ টাজ করেছি, আমি খুব একটা এক্সাম্পল এখন যাব না। ধরো যদি আমরা অ্যাসাইন এর কথা বলি, ওয়ান ডাইমেনশন অ্যারে কিভাবে অ্যাসাইন করতে পারি, যেরকম অ্যারে নামের ভিতরে সমান সমান দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এলিমেন্ট গুলো দিতে পারি। যদি আমি জায়গাটা ফাঁকা রাখি সাইজটা, তাহলে এখানে যে কয়টা এলিমেন্ট আছে 5 6 7 8 9 10 11 12, সেক্ষেত্রে সে অটোমেটিক্যালি রান টাইমে সেখানে অ্যালোকেট করে দিবে, যেটা আসলে সাইজ হচ্ছে 12। যেটা যেখানে আমরা বলতেছি যে ফিচার্স অফ জাভা টু ম্যানিপুলেট অ্যারে, কিছু স্পেশাল ফিচার আছে। এক নম্বর হচ্ছে অল অ্যারেজ আর ডাইনামিক্যালি অ্যালোকেটেড, এখানে কোনো ইয়ে নাই, সবগুলোই ডাইনামিক্যালি অ্যালোকেটেড হবে। সাইজ অফ দ্য অ্যারে ক্যান বি স্পেসিফাইড এট দ্য রান টাইম। তুমি যদি সাইজ বলে নাও দাও, সে তার মতো করে ওই অ্যাসাইনমেন্ট থেকে অ্যাসাইন যে ভ্যালুগুলো আছে সেখান থেকে সে কিন্তু নিয়ে নিবে। এছাড়া আমরা যেটা জানি যে অ্যারের ইন্ডেক্স আমাদের শুরু হয় 0 থেকে এবং শেষ হয় n-1 পর্যন্ত। সেই অ্যারের ইন্ডেক্স গুলো আমাদের আসলে খেয়াল রাখতে হবে, এইভাবে আমাদের কাজ করতে হবে। আরেকটা হচ্ছে এই যে রান টাইমে যে অ্যালোকেট হচ্ছে, তখন যদি সে দেখে যে আসলে তোমার সাইজ হচ্ছে 12 দিয়ে রাখছো কিন্তু এলিমেন্ট দিয়ে রাখছো 12-র বেশি, এরকম যদি হয়, অনেক সময় হতে পারে আমরা সাইজ উল্লেখ করে দিলাম, যেমন এখানে সাইজ 12 উল্লেখ করে দিলাম, কিন্তু আমি এলিমেন্ট অ্যাসাইন করার সময় 12টার বেশি অ্যাসাইন করে ফেলছি, সেই ক্ষেত্রে এরকম একটা এরর দিবে, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন, এরকম একটা এরর তোমার হচ্ছে কম্পাইলার বা তোমার আইডি তোমাকে শো করবে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়গুলো আমরা টুকটাক কাজ করতে করতে জানবো। এখানে একটা ছোট্ট একটা কোডিং দেওয়া আছে, এই কোডটার মাধ্যমে আসলে 5টা ইন্টিজার টাইপের ভেরিয়েবলের ইনপুট নিয়ে তার এভারেজ বের করার চেষ্টা করা হয়েছে, আউটপুটে শুধুমাত্র এভারেজটা আসবে। এখন 5টা ইনপুটের আমরা এভারেজ কিভাবে বের করতে পারি, এরকম কাজ অলরেডি আমরা ল্যাবে করেছি, থিওরিতে যেহেতু দু একটা কোড আমাদের প্র্যাকটিস করতে হয়, আমরা এখানে দেখাচ্ছি, তোমরা কালকে ল্যাবে আসার আগে এই কোডটা নিজেদের মতো করে একটু সলভ করে আসবা। এখানে যদি আমি 5টা এলিমেন্ট নিতে চাই, এগুলো আমরা করছি, জাস্ট খুব দ্রুত রিপিট করে যাব। সেই ক্ষেত্রে আমরা এইভাবে ডিক্লেয়ার করে অ্যারেটাকে যে এক লাইনে 2 লাইনে কাজ করে ফেলতে পারি, তাহলে সাইজ হয়ে গেল 5টা এলিমেন্ট নিব, স্ক্যানারের মাধ্যমে ইনপুট নিব এবং এই একটা লুপের মাধ্যমে লুপটাকে 5 বার চালাবো। আমি টেস্ট করব, যদি আমি কোনো এলিমেন্ট কিবোর্ড থেকে দিতে পারি তাহলে সেটা অ্যারের ওই ইন্ডেক্সে চলে যাবে, প্রথম এলিমেন্ট আসবে 0 ইন্ডেক্সে, পরের এলিমেন্ট আসবে 1 ইন্ডেক্সে, এরকম করে সামের ভিতরে যোগ হতে থাকবে। এই লুপটার থেকে যখন বাইরে চলে আসবে তখন 5টা এলিমেন্টের সাম আমি পেয়ে যাব, সেই সামকে 5 দিয়ে ভাগ করলে এভারেজ পেয়ে যাব, সেই এভারেজকে এখানে প্রিন্ট করে দিবে। খুবই সিম্পল একটা প্রোগ্রাম, তোমরা এর চাইতে কঠিন কঠিন প্রোগ্রাম অলরেডি ল্যাবে সলভ করে ফেলছো, এটা একটু দেখবা বাসায়, দেখে কালকে ল্যাবে ইনশাআল্লাহ চলে আসবা। তারপরে এখানে ধরো আমরা যদি এবার মাল্টি ডাইমেনশনাল অ্যারের কথা বলি, প্রথমে 2 ডাইমেনশনাল দিয়ে যদি শুরু করি, এগুলা যেহেতু তোমাদের সহজ এই জন্য আমি একটু এটা দ্রুত আগাচ্ছি, এটা আসলে গত ক্লাসে আমার দেখানোর কথা ছিল। 2 ডাইমেনশনাল অ্যারেতে আমাদের যেরকম থার্ড ব্র্যাকেট দুইটা দিতে হবে, এই ইনিশিয়ালাইজেশনের সময় আমরা থার্ড ব্র্যাকেট দেখে বুঝবো এটা কি এক 1 ডাইমেনশনাল অ্যারে না 2 ডাইমেনশনাল অ্যারে। যদি একটা থার্ড ব্র্যাকেট থাকে আমরা বুঝবো 1 ডাইমেনশনাল, দুইটা থাকে 2 ডাইমেনশনাল। এবং একইভাবে এই যে নিউ অপারেটরের মাধ্যমে এইভাবে কিন্তু এক লাইনে 2 লাইনের কাজ করে ফেলা সম্ভব হয়। এবং তোমরা এটা জানো যে যদি একটা অ্যারে আমার হয় 4/5, তার মানে এটা 4টা রো আছে, 5টা কলাম আছে। রো হিসাব করি আমরা এইভাবে, তাহলে 1 2 3 4টা রো, আর কলাম হচ্ছে লম্বালম্বি এরকম 5টা কলাম, এবং এই দুটাকে গুণ দিয়ে তার টোটাল নাম্বার অফ এলিমেন্টস বের করা যায়। যেহেতু 4টা রো এবং 5টা কলাম, সেই ক্ষেত্রে আমাদের টোটাল এলিমেন্ট হবে 4 × 5 সমান 20টা। এবং ইন্ডেক্স গুলো এইভাবে হবে, প্রথম ইন্ডেক্সটা 0 0 প্রথম এলিমেন্ট, তারপর হচ্ছে 0 1, তারপরে 0 2, এটা তোমরা বুঝো, আমি যতদূর জানি তোমরা এগুলা স্ট্রাকচার প্রোগ্রামে করে আসছো। এইখানেও ছোট্ট একটা প্রোগ্রাম, জাভা প্রোগ্রাম দেয়া, সেটাতে হচ্ছে তোমার কি করার চেষ্টা করতেছে, এটা 2 ডাইমেনশনাল অ্যারের মাধ্যমে ইনপুট নিচ্ছে এবং সেই ইনপুটটাকে প্রিন্ট করে দিচ্ছে। পরবর্তীতে যে ইনপুটটা আমি নিলাম সেই ইনপুটটাকে তাদের কোন অবস্থানে কে আছে, অর্থাৎ আমি যদি একটা এটা হচ্ছে 3/3 একটা অ্যারে নেই, তার মানে 3টা রো এবং 3টা কলাম হবে। যদি আমি এখানে একটু ডিজাইন করি, এরকম 3টা রো এবং 3টা কলাম হবে। তুমি ইনপুট নিবা, এখন কোন পজিশনে কত ইনপুট নিচ্ছ সেটা এরকম একটা আউটপুট আকারে দাঁড়াবে। আমরা সাধারণত ম্যাট্রিক্স কোন অপারেশন করতে গেলে, ম্যাট্রিক্স নিয়ে ক্যালকুলেশন করতে গেলে আমরা সাধারণত এরকম 2 ডাইমেনশনাল অপারেশন গুলো করি। তোমরা যখন
অ্যালগরিদম ল্যাব করবা পরবর্তী সেমিস্টারে, তখন তোমরা দেখবা যে এরকম তোমাদের ম্যাট্রিক্স নিয়ে কাজ করার দরকার হচ্ছে। তখন কেউ যদি জাভায় করো সেই ক্ষেত্রে সে এরকম একটা কোড করতে পারো। তো একইভাবে বলবো, কালকে ল্যাবে আসার আগে এরকম একটা কোডও তোমরা প্র্যাকটিস করতে পারো, যেখানে সাইজ হচ্ছে 3x3, একটা 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স। তো এরকম করে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারেকে, এখানে কিছু বিষয় আছে দেখো, আমরা এইভাবে ডিক্লেয়ার করতে পারি। এটা তো আগেই দেখলাম। ডিক্লেয়ার করার সময় দেখো দুইটা ফাঁকাও রাখতে পারি, আবার এই যে নিউ দিয়ে যখন বলবো সাইজ বলে দিতে পারি। সাইজ আমি দুইটারও বলে দিতে পারি, সাইজ আমি যদি দুইটা না বলি একটারও বলে দিতে পারি। কিন্তু একটার যদি বলি তাহলে অলওয়েজ প্রথমটার সাইজ আমাকে বলে দিতেই হবে। তুমি যখন, এটা একটা খেয়াল রাখবা, যখন নিউ অপারেটরের মাধ্যমে তুমি তার সাইজটা ডিফাইন করতেছো, ওয়ান ডাইমেনশনাল হলে তো তোমাকে বলতেই হবে। নিউ দিয়ে যখন করবা তখন ওয়ান ডাইমেনশনাল হলে অবশ্যই সাইজটা বলতে হবে। আর যদি 2 ডাইমেনশনাল হয় সেই ক্ষেত্রে তোমার দুইটাতেই বলতে পারলে ভালো। যদি দুইটাতে না বলতে চাও তাহলে অন্তত মিনিমাম প্রথমটাতে তোমাকে বলতেই হবে। দ্যাট মিন্স প্রথমটাকে সাইজ উল্লেখ করে দ্বিতীয়টা তুমি ফাঁকাও রাখতে পারো, আবার দুইটাতেই সাইজ বলতে পারো। কিন্তু নিউ যখন ব্যবহার করে অ্যালোকেট করবা তখন দুইটাই কিন্তু ফাঁকা রাখা যাবে না। নিউ যখন ব্যবহার করবা তখন দুইটাই ফাঁকা রাখা যাবে না। ইভেন প্রথমটাই ফাঁকা রাখা যাবে না। তুমি মনে করো প্রথমটা ফাঁকা রেখে পরেরটায় সাইজ বললা, এটাও এরর। প্রথমটা ফাঁকা রাখা যাবে না। তার মানে আমরা বলতে পারি এরকম, নিউ দিয়ে যখন আমরা বলবো তখন প্রথমটাতে আমার ভ্যালু দিতেই হবে। প্রথমটা যদি ভ্যালু না দেই তাইলে এরর। প্রথমটাতে ভ্যালু দেওয়ার পরে দ্বিতীয়টাতে যদি ভ্যালু দেই বা না দেই তাতে কোনো সমস্যা নাই। কথা বোঝা গেছে? আর যদি আমি নিউ ব্যবহার না করে এইভাবে ইনিশিয়ালাইজ করি তাহলে তোমার সাইজ বলে দেওয়ার দরকার নাই। এখানে যে কয়টা এলিমেন্ট আছে সেইভাবেই সে আসলে নিয়ে নিবে। এখানে কয়টা এলিমেন্ট আছে? 4টা। তাহলে রো কয়টা? 2টা রো এবং 2টা কলাম। সুতরাং এখানে অটোমেটিক্যালি রান টাইমে সে বলে দিবে এটা 2x2 একটা ম্যাট্রিক্স। এবং 2x2 যদি একটা ম্যাট্রিক্স হয়, আমরা একটু ড্র করি এখানে। প্রথম এলিমেন্টটা হচ্ছে 0 0 0 0 এলিমেন্ট হচ্ছে 1, আর এটা হচ্ছে 0 1 0 1 এর এলিমেন্ট হচ্ছে 2। এটা হচ্ছে 1 0, এটা এলিমেন্ট হচ্ছে 2, আর এটা হচ্ছে 1 1, এটা এলিমেন্ট হচ্ছে 3। এইভাবে করে যেটা আগে দেখাইলাম যে কোন ইনডেক্সে কত এলিমেন্ট বসবে সেটা আমরা এরকম মাল্টি ডাইমেনশনাল অ্যারে দিয়ে আমরা দেখাইতে পারি। তো এই পর্যন্ত যেগুলো বললাম সবাই কি বুঝতে পারছো? মোটামুটি কিছু কমন কথা আছে, দুই একটা হয়তো নতুন কথা থাকতে পারে। কারো কোনো প্রবলেম আছে এই পর্যন্ত? না আচ্ছা ঠিক আছে, দুই একটা নতুন জিনিস আছে। এরপরেও আরো কিছু নতুন জিনিস আছে ইয়াতে তোমাদের বইয়ে, সেটা আমি তোমাদের রেফার করব। এখানে আরেকটা ছোট কোড আছে 2 ডাইমেনশনাল অ্যারের। আমরা যদি এমন চাই, যেটা একটু আগে পর্যন্ত প্রোগ্রামগুলোতে বললাম, যে আমি যদি একটা 3x3 ডাইমেনশনাল অ্যারে নেই তাহলে তো আসলে আমার 3x3 এরকম 9টা ঘর হবে। কিন্তু আমি চাচ্ছি যে শুধুমাত্র এই ঘরটাতে এই 2টা ঘরে এবং এই 3টা ঘরে ভ্যালু দিব, বাকিগুলা দিব না। এরকম আমরা জাভাতে করতে পারি। জাভাতে যদি করতে চাই সেক্ষেত্রে আমাদের এরকম একটা কোড লিখতে হবে যার আউটপুট আসবে এরকম। সো এই জিনিসটা তো আমি সময় কালক্ষেপণ করব না, তোমরা এই জিনিসটা নিজেরা বুঝবা, যেটা একটু আগের স্লাইডে বললাম সেই কনসেপ্ট থেকে বের করে শুধুমাত্র প্রথমটা মানে রো রো কয়টা হবে, প্রথম ডাইমেনশনাল যেটা রো এর সংখ্যা, রো কত হবে এটা ফিক্সড করে দিতে হবে। এইবার কলাম তোমার ফিক্সড করা নাই, তোমার কলাম যতবার চলতেছে ততটা এলিমেন্ট এখানে প্রিন্ট হবে। এই দেখো কলাম এখানে চলছে একবার, এই জন্য একটা প্রিন্ট হয়েছে। আয়ের মান যখন বেড়ে 1 হয়ে গেল তখন কলামটা চলবে 2বার, এই জন্য দ্বিতীয় রোতে 2টা কলাম হয়েছে। আবার আয়ের মান যখন বেড়ে 2 হয়ে গেল তখন কলাম চলবে 3বার, এই জন্য তৃতীয় রোতে তোমার 3টা কলাম হবে। সুতরাং আমরা এরকম একটা আউটপুট দেখতে চাইলেও এইভাবে কাজকর্মগুলো করতে পারি। এবং তোমরা জানো পিরামিডের কিছু প্রবলেম আছে আমাদের, সেই প্রবলেমগুলো কিন্তু আমরা এভাবে করতেই পারি। যদি আমি আরেকটু অ্যাড করি, এখানে 6 7 8 9, তারপর হচ্ছে 10 11 12 13 14, এরকম একটা পিরামিড যদি দেখতে চাই বের করো, তখন এরকম একটা সিম্পল কোড দিয়ে তোমার কিন্তু এটা করে ফেলা সম্ভব। তারপরে স্টার রিলেটেড যে পিরামিড প্রবলেম আছে, যারা নতুন নতুন বিগিনার প্রোগ্রামার যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, তাদেরকে দিয়ে আমরা দুইটা কাজ করাই। একটা হচ্ছে প্রথমে সেই ল্যাঙ্গুয়েজের ইনপুট এবং আউটপুট শেখাই, এবং পরবর্তীতে লুপের কাজগুলো তাদেরকে নিজেদের ভালো মতো করতে বলি, যেটা হচ্ছে লুপের ভালো প্রোগ্রামিং সলভ করার জন্য। স্টার যে প্রবলেম, পিরামিডের যে প্রবলেমগুলো আছে, এগুলা অনেক প্রবলেম আছে, মোর দেন 200 300 প্রবলেম আছে পিরামিড রিলেটেড। ডিজিট দিয়ে করা যায়, স্টার দিয়ে করা যায়, এবিসিডি দিয়ে করা যায়। তো বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন শেপের লুপের লজিকগুলা ইমপ্লিমেন্ট করে করে সেটা করতে পারো। তো আমরা যেহেতু জাভা ল্যাব করতেছি, জাভার আমাদের অন্যান্য ফিচারগুলোতে যেতে হবে, সেজন্য আমরা জাভাতে ওই লুপের ওই অংশটুকু প্র্যাকটিস করতেছি না। গত ক্লাসে আমরা লুপ থিওরি পড়েছি, বিষয়গুলো বোঝার চেষ্টা করেছি। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব জাভাতে লুপ ইউজ করে করে
সি তে তোমরা যেরকম পিরামিড গুলো করছো ওইখানে অনেকগুলাই করছো, ওগুলো আবার সলভ করলা। যেগুলো করো নাই অনেক ধরনের প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন গুলো তোমরা করবে। আমি একটা প্যাটার্ন যদি তোমাদেরকে বলে দিই, ধরো প্যাটার্নটা হচ্ছে এরকম। ফর এক্সাম্পল একটা প্যাটার্ন হচ্ছে, ধরো এরকম আমি আঁকলাম, এখানে একটা থাকলো, পরে এখানে দুইটা থাকলো, এখানে মনে করো তিনটা থাকলো, এরপরে আবার দুইটা থাকলো, এরপরে আবার একটা থাকলো। এরকম একটা প্যাটার্ন যদি আমরা করতে চাই তাহলে কি হবে? আমার যতদূর মনে হয় তোমরা এরকম কোনো প্রবলেম সিতে করবে, সিতে করছো হয়তো এরকম করছো, এই একটা স্টার, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম হয়তো করছো, কিন্তু এরকম হয়তো করো নাই। তো যাই হোক, এরকম প্যাটার্ন অনেক ধরনের হয়, অনেক ধরনের বানানো হয়, এবং প্রত্যেকটা প্যাটার্নই তোমার প্রোগ্রামিং দিয়ে সলভ করা সম্ভব। সেই ক্ষেত্রে তুমি তোমার লজিক ইমপ্লিমেন্ট করে করে ওই প্যাটার্নগুলো তোমার দেখার এবং সলভ করার চেষ্টা করবা। তো এই আর এই হচ্ছে, প্যাটার্নটা মনে স্যার করানো হয়েছিল আমাদের সি প্রোগ্রামে। হ্যাঁ করানো হলে তো ভালোই, কোনো সমস্যা নেই। আরো অনেক ধরনের প্যাটার্ন আছে, অনেক বড় বড় প্যাটার্ন আছে। মনে করো একটা প্যাটার্ন আর একটা কাজে, এটা আসলে আঁকতে গেলে সময় নষ্ট হয়, এই জন্য আঁকতে চাই না। ধরো আরেকটা প্যাটার্ন আঁকি আমি। এরকম একটা প্যাটার্ন, এরকম মানে ধরো 200-300 রকম প্যাটার্ন আছে। তো তোমাদের আমি যেটা বলবো যে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে তোমরা হয়তো বা সিঙ্গেল এই প্যাটার্নটুকু করছো, অথবা সিঙ্গেল এই প্যাটার্নটুকু করছো, কিন্তু দুইটাকে একসাথে এইভাবে হয়তো বা করো নাই, হয়তো বা করছো হয়তো বা করো নাই, যাই হোক। তো যেগুলো করো নাই এরকম অনেক প্যাটার্নগুলোর মধ্যে থেকে যে যত বেশি প্যাটার্নের প্রবলেমগুলো সলভ করতে পারবা লুপ রিলেটেড, তাদের কনসেপ্ট তত বেশি ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তুমি যদি লুপ, যেটা হচ্ছে রিপিটেড স্ট্রাকচার বা কন্ট্রোলিং স্ট্রাকচার, এগুলো যদি তুমি ভালো মতো বুঝতে পারো, তাহলে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মোর দেন 50% তোমার শেখা হয়ে যাবে। শুধুমাত্র লুপ যদি তুমি ভালো মতো পড়ো, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মোর দেন 50% তোমার আসলে শেখা হয়ে যাবে। এই প্রোগ্রামটা এইভাবে করে কালকে ল্যাবে আসার আগে এই স্লাইডে যে কটা প্রোগ্রাম আছে এই কটা করবা। এরপরে আরো কিছু অল্টারনেটিভ ডিক্লারেশন আছে, এগুলো আমি আর না বলি, তোমরা এইভাবেও দিতে পারো ডিক্লারেশনটা, যে ইন্টিজার প্রথমেই অ্যারের সিম্বল তারপরে এ। আমরা তো আসলে এটাকে পরে দেখে অভ্যস্ত, মানে এ এর পরে, এই যে থার্ড ব্র্যাকেট বলি আমরা, এটাকে হচ্ছে এ এর পরে দেখে অভ্যস্ত, কিন্তু এটাকে আগেও দেওয়া যায়। অর্থাৎ তুমি এইভাবেও ডিক্লেয়ার করতে পারো, কিন্তু আমরা সাধারণত এইভাবে ডিক্লেয়ার করি। এইভাবে ডিক্লেয়ার করে প্রত্যেকটা ভেরিয়েবলের সাইজ আলাদা আলাদা করে দেওয়া সম্ভব হয়। আবার তুমি মনে করো তুমি এইভাবে যদি দাও, তার মানে নাম ওয়ানটা হচ্ছে শুধু অ্যারে, এগুলা কিন্তু অ্যারে না, এটা একটু খেয়াল করতে হবে, এগুলা কিন্তু অ্যারে না। আর এইভাবে যদি দাও তাহলে এটাও অ্যারে, এটাও অ্যারে, এটাও অ্যারে। তো এরকম বিভিন্ন ভাবে তোমার ডিক্লারেশন করতে হয়। মনে করো আমি এই জিনিসটা জানতাম না, শুধু আমি এটা জানি, তাহলে মনে হবে কি দূর, এটা তো আমি কোনো সময় সামনে দেখি না, এটা তো একটা এরর। কিন্তু আসলে কিন্তু এটা এরর না, এটা এইভাবে ডিক্লেয়ার করা যায়। তো এই বিষয়গুলো বইও আরো আছে। তারপরে লেন্থের ক্ষেত্রে আমি আর এগুলো না পারাই, বইয়ের চ্যাপ্টার 3-তে তোমরা এই অ্যারে যে অংশটুকু আছে সেগুলো পড়বা। আর এখানে যেটা আছে অ্যারে এজ এন অবজেক্ট, অ্যারেকে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। আসলে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সবকিছু আসলে অবজেক্ট হিসেবে আমরা কনসিডার করি, যদি আমরা এতদিন বলি নাই। ব্যাক এন্ডে কিন্তু সবগুলাই আসলে অবজেক্ট হিসেবে তোমার ক্যালকুলেট হয়, সেটা আমরা যে একটু পরের ক্লাসে আমরা দেখার চেষ্টা করব। সো এখানে কিছু এক্সাম্পল আছে, আমরা এভাবে ডিক্লেয়ার করতে পারি, ব্যবহার করতে পারি, এভাবে ডিক্লেয়ার করতে পারি, এভাবে ডিক্লেয়ার করতে পারি। সাইজ বলে না দিলে, এভাবে যে সাইজ বলে না দেই, তাহলে নিউ কিওয়ার্ডের মাধ্যমে সাইজটা উল্লেখ করা যায়। যদি সাইজ বলে না দেই, যে ভ্যালুগুলো অ্যাসাইন করলাম সেখান থেকে সাইজ অটোমেটিক পাওয়া যায়, না বললে অটোমেটিক পাওয়া যায়। আবার মনে করো এখানে সাইজ বললাম হচ্ছে 3, আর এখানে দিয়ে দিলাম এলিমেন্ট 4টা, তাহলে কি হবে? ওভারফ্লো কন্ডিশন। ওভারফ্লো, ওই যে যেটা একটু আগে দেখালাম, এরে আউট অফ বাউন্ড এক্সেপশন, ওটা দেখাবে। আর মনে করো সাইজ দিয়ে দিছো 30, এলিমেন্ট দিছো 4টা, তাহলে কি হবে? তাহলে স্যার কি হবে, ফাঁকা থাকবে আবার ইনপুট চাইবে। আমার মেমরি নষ্ট হবে। মেমরি নষ্ট হবে। প্রথম 4টা ইন্ডেক্সে 0 1 2 3 4টা ইন্ডেক্সে এই ভ্যালুগুলো ঢুকে যাবে, 4 3 2 1 এগুলো ঢুকে যাবে, এবং বাকি 4 থেকে শুরু করে 29 পর্যন্ত যে ইন্ডেক্স গুলো আছে সেই ইন্ডেক্স গুলো তোমার ফাঁকা থাকবে। এটাকে আমরা বলি প্রপারলি আসলে মেমোরি ইউটিলাইজেশন হলো না, বা ভেরিয়েবল ইউটিলাইজেশন হলো না। আমাদের চেষ্টা করতে হবে প্রপারলি ইউটিলাইজেশন করার জন্য। তো এই ছিল মোটামুটি আমাদের অ্যারের অংশটা। তোমরা যে লাস্টে যেটা দেখালাম চ্যাপ্টার 3 এর এই অংশটুকু থেকে পড়বা। এটা গত ক্লাসের পরে আমাদের পড়ানোর কথা ছিল, কিন্তু গতদিন একটু ব্যস্ততা থাকার কারণে এটা তোমাদের সাথে পড়াতে পারিনি। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো অ্যারে নিয়ে? এখন আমরা সরাসরি অবজেক্ট ওরিয়েন্টেড যে মূল ফিচার সেখানে আমরা ঢুকে যাব। এই পর্যন্ত কারো কোনো
মতামত, কোনো সাজেশন, কোনো অবজারভেশন আছে? আচ্ছা স্যার, তাহলে আমরা যে ওই স্টার দিয়ে ত্রিভুজ টাইপ করতাম ওই ক্ষেত্রে তো তাহলে মেমরি লস হয়, তাই না? ওই ক্ষেত্রেও তুমি ডিক্লেয়ার করে দিতে পারো তোমার হচ্ছে কত লুপ পর্যন্ত যাবে। মেমোরি তো এখানে লস হবে না, ওটা তোমার লুপ কতবার চালাবা, লুপটাকে মানে লজিক্যালি তোমার ইমপ্লিমেন্ট করতে হবে। যে কোনো লাইনে আমার লুপটা 5 বার চলার কথা, তারপরে লাইনে 4 বার চলার কথা, তারপরে লাইনে 3 বার চলার কথা, আমি সেইভাবে লুপটাকে চালাতে পারছি কিনা। যদি চালাতে পারি ওইভাবে লজিক ইমপ্লিমেন্ট করে, তাহলে তো আমার কোনো মেমোরি লস হচ্ছে না। এবং লুপের এই প্রোগ্রামগুলো আমরা করি বরং এই কারণে যাতে করে আমরা ডাটা স্টোরেজ বা মেমোরি যেন আমরা সেভ করতে পারি। এবং এই সেভিং ডাটা স্টোরেজ এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা বিগার প্রবলেম। সেই প্রবলেম সলভ করার জন্য নানানজন নানান ভাবে তারা ইয়ে করে। জুনায়েদ বলো। স্যার আমাদের মনে করেন হচ্ছে টাপলের টাইপটা কি হবে তাহলে স্যার? এর মধ্যে তো মনে করেন হচ্ছে নির্দিষ্ট একটা টাইপ দিয়ে দিতে হয়, হয়তো বা ইন্টিজার বা স্ট্রিং টাইপের। তো স্যার টাপলের মধ্যে তো মনে করেন হচ্ছে বিভিন্ন টাইপ দেওয়া যায়, তাহলে স্যার ওইটার টাইপটা কি হবে? মানে প্রত্যেকটা অ্যারে ওইটাও অ্যারে। ওইটার ক্ষেত্রে তোমার হচ্ছে ওইটা একটা ধরো আলাদা বিষয়। যেমন ধরো সিতে তোমরা স্ট্রাকচার পড়ছো, স্ট্রাকচার একটার ভিতরে ধরো বিভিন্ন টাইপের ডাটা দিতে পারো। সেই ক্ষেত্রে এখানে টাপল কিভাবে তুমি কনসিডার করতে পারো যে এটা একটার ভিতরে আমি বিভিন্ন টাইপের দিতে পারি, কিন্তু উল্লেখ তো করতে হবে, তোমাকে অ্যাসাইন করতে হবে কোনটা কোন টাইপের। যে কোনো ভেরিয়েবল তুমি যখন ব্যবহার করবা তাকে অবশ্যই তোমার কোনো ডাটা টাইপ বলতে হবে, তোমার টাপলের মধ্যে রাখতে হবে। ওটা না রাখলে তো তোমাকে জায়গা দিবে না, ওটা তো ভেরিয়েবল ডিক্লারেশনের বিষয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আশা করি এই পর্যন্ত তোমাদের আর কারো কোনো কোশ্চেন। ওকে, এই লেকচার 7 আমরা এখন শুরু করব। লেকচার 7 থেকেই মূলত আমাদের জাভার যে মূল যে কনসেপ্টগুলো, ক্লাস, অবজেক্ট, এই বিষয়গুলো চলে আসবে। এবং আমরা বিগত ক্লাসে, ল্যাব ক্লাসে তোমাদের বলেছিলাম যে গত ক্লাস পর্যন্ত আমরা আসলে বেসিক জিনিসগুলো চর্চা করেছি এবং কিভাবে কি চর্চা করব আরো সেগুলো বিষয় থাকবে। আগামী কালকের যে ল্যাবটা হবে সেখানে কিন্তু আমরা এই ক্লাস অবজেক্টের এই কনসেপ্টগুলো শুরু করব। সেক্ষেত্রে কালকে থেকে আমরা স্ট্রিক্ট ইভালুয়েশনও শুরু করতে পারবো, যেহেতু অনেকগুলো ক্লাস আমরা রেডি করে ফেলেছি। আরেকটা বিষয় হচ্ছে তোমাদের যে অ্যাসাইনমেন্ট দিব 5 মার্কসের, আজকে দিয়ে দিব, একটু বলে রাখি। সেটা হচ্ছে তোমাদের যে কয়টা ল্যাবে যে কয়টা প্রবলেম করিয়েছি বা থিওরি ক্লাসে যে কয়টা যে কয় ধরনের প্রবলেমের কথা বলেছি, এরকম সিমিলার টাইপের একটা কোড তোমাদেরকে আমি করতে দিব। ধরো বলবো রাইট এ জাভা প্রোগ্রাম ফর এমুক এমুক, এরকম একটা দিব, দিয়ে ওটার ভিতরে কি কি থাকবে, কিভাবে কি করবা, ওরকম কিছু জিনিসপত্র দিব। যে অ্যাসাইনমেন্টটা দিব সেটাতে আসলে ক্লাস বা অবজেক্টের বিষয়াদি একটু কম থাকবে। বেসিক্যালি ল্যাবে তোমরা যে কয়েকটা প্রবলেম করছো বিগত 3-4 ল্যাবে, সেই 3-4 ল্যাব থেকে আইডিয়া নিয়ে বা ওইরকম সিমিলার প্রবলেম তোমরা করতে পারবে। প্রোগ্রামটা একটু বড় হবে, ধরো যেহেতু 5 মার্কসের অ্যাসাইনমেন্ট, ধরো প্রোগ্রামটা তোমাদের সলভ করতে গেলে 40-50 লাইন হয়তো বা লিখতে লাগতে পারে। তো এটা তোমরা সলভ করে জাস্ট হচ্ছে সোর্স কোডটা যেভাবে ল্যাব রিপোর্ট পাঠাও ওইভাবে সোর্স কোডটা হাতে লিখবা, আউটপুটটা স্ক্রিনশট দিবা, দিয়ে হচ্ছে ল্যাব রিপোর্ট যেভাবে পাঠাও ঠিক সেভাবে একটা সিঙ্গেল কোডের একটা সিঙ্গেল পিডিএফ আমাকে মেল করে দিবা। এটাও সব ইনস্ট্রাকশন দিয়ে দিব তোমাদের। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট ফর 5 মার্কসের জন্য। তো যাই হোক, এখন আমরা এখান থেকে শুরু করব। আজকে ক্লাসে যা পড়াবো সবগুলাই ইম্পর্টেন্ট, কারণ পরবর্তী সোমবারের ক্লাসেও যা পড়াবো এই 2 ক্লাস থেকে আসলে আমরা 15 নম্বরের একটা সিটি 2 নিব। সেক্ষেত্রে মনোযোগ দিয়ে পড়তে হবে। আর এখান থেকে আমরা ক্লাস এবং অবজেক্ট বা জাভার যে মূল ফ্লেভার সেখানে ঢুকে যাব। অনেক কথা ভিতরে বলবো, অনেক কথাই লেকচারের বাইরে হয়তো বলা লাগতে পারে, সেক্ষেত্রে বলবো। আর এই লেকচারটা অনেক ডেসক্রিপটিভ ভাবে সাজিয়েছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর অবশ্যই তোমাদের যে বইটা দেওয়া আছে জাভা দ্য কমপ্লিট রেফারেন্স, ওই বইটা কিন্তু তোমাদের ফলো করতে হবে। এটা ওয়ার্ল্ড ওয়াইড খুব রিনাউন্ড একটা বই। এবং আগামীকালকে ল্যাবে আমরা এই অবজেক্ট এবং ক্লাস দিয়ে ল্যাব শুরু করব। তো আমরা যদি ক্লাস এবং অবজেক্টের মূল কনসেপ্ট যদি বোঝা শুরু করি, এতদিন আমরা আসলে এইভাবে ডিটেলস বলি নাই। আমরা জানি যে জাভা প্রোগ্রাম কনসিস্ট অফ 1 or more ক্লাসেস, মিনিমাম একটা ক্লাস থাকতেই হবে এবং একের অধিক ক্লাসও থাকতে পারে, যেটা আমরা থিওরিতে যে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছি। এ ক্লাস ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট ডেসক্রিপশন অফ অবজেক্ট। ক্লাস তৈরি করা মানে হচ্ছে ওই ক্লাসের ভিতরে আমি কিছু অবজেক্ট রাখবো। যদি আমি কোনো অবজেক্ট ডিফাইন করে না দেই, বাই ডিফল্ট প্রোগ্রাম ব্যাকএন্ডে তোমার জন্য কিন্তু অবজেক্ট ক্রিয়েট করে রাখে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যে ক্লাস ডগ, ডগ নামে যদি আমি একটা ক্লাস তৈরি করি, এরকম সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই আমরা যা কিছু লিখবো সেটা হচ্ছে ক্লাসের ডেসক্রিপশন। তাহলে আমি যদি বলি ক্লাস ডগ, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যদি আমি যা কিছু লিখি তাহলে হবে এটা ডেসক্রিপশন অফ এ ডগ।
সাধারণত আমরা ক্লাসের নামগুলো এমন ভাবে দেই যেন ওই ক্লাস দিয়ে কি কাজ করা হচ্ছে সেটা যেন আমরা ক্লাসের নাম দেখে বুঝে ফেলতে পারি। এবার আমি ক্লাসের যেহেতু অবজেক্ট তৈরি করব বা অবজেক্ট গুলার জন্যই যেহেতু আমি ক্লাস ডিক্লেয়ার করব, দুইটাই বলা যায়, ক্লাসের জন্য অবজেক্ট ডিক্লেয়ার করতে হয় অথবা অবজেক্ট গুলার জন্য ক্লাস তৈরি করতে হয়। কোনো একটা জাভা প্রোগ্রামে ক্লাস তো থাকতেই হবে। অবজেক্ট যদি নাও থাকে সেই ক্ষেত্রে ব্যাক এন্ডে বাই ডিফল্ট জাভা তোমার জন্য কিন্তু অবজেক্ট ক্রিয়েট করে রাখে। অবজেক্ট ছাড়া ক্লাসের কোনো আসলে ভ্যালু নাই, এটা বুঝতে হবে। আর ক্লাসের ভ্যালু হচ্ছে এক জায়গায়, সেটা হচ্ছে কোন একটা জাভা প্রোগ্রামে মিনিমাম আমার একটা ক্লাস থাকতে হবে। তো এবার যদি আমরা ডগ ক্লাসের কিছু অবজেক্ট বলি, যেমন এটা একটা অবজেক্ট হতে পারে ডগ ক্লাস। ডগ হচ্ছে এখানে কি করতেছে, খাচ্ছে। তারপরে এখানে ধরো বলতে পারি ডগ, এটা একটা তার মনে করো কোনো এক জায়গায় দাঁড়িয়ে আছে, এটা বলতে পারি সে বসে আছে। এটা তো হচ্ছে তার মনে করো সে হাসছে। এরকম তার অ্যাক্টিভিটি দিয়ে যদি আমরা বলি, তার কালার দিয়ে যদি বলি, বিভিন্ন ভাবে কিন্তু আমি এই ডগটাকে ডগ ক্লাসের ডেসক্রিপশন কিন্তু আমরা বলতে পারি। এর যা বৈশিষ্ট্য আর এর যা বৈশিষ্ট্য দুটা কি একরকম না কোনো পার্থক্য আছে? অথবা প্রত্যেকটার কথাই যদি বলি, প্রত্যেকটা কি একই রকম না কোনো পার্থক্য আছে? প্রত্যেকটা পার্থক্য আছে। পার্থক্য আছে স্যার। যদি একই রকম হয় তাহলে বুঝতে হবে সেম অবজেক্ট, যদি পার্থক্য থাকে তাহলে বুঝতে হবে ডিফারেন্ট অবজেক্ট। তার মানে আমি বলতে পারি এখানে যে এই ডগ যে ক্লাসটা আমি তৈরি করেছি সেই ক্লাসের আসলে এখানে আমি 4টা অবজেক্ট তৈরি করেছি, যেহেতু 4টা ভিন্ন ভিন্ন আইটেমে ভিন্ন ভিন্ন রকম ভাবে দেখে আমরা বুঝতে পারতেছি। এখন আমরা যখন কোডিং করবো তখন তো দেখতে পাবো না, তখন আমার ওইভাবে ডিফাইন করতে হবে আমি কি সিঙ্গেল অবজেক্ট চাচ্ছি নাকি মাল্টিপল অবজেক্ট চাচ্ছি। অবজেক্ট নিয়ে এখানে আরো কথাবার্তা আছে, আমরা যদি একটু বলি। হিয়ার ইজ অ্যানাদার এক্সাম্পল অফ ক্লাস। আমি ধরো উইন্ডো নামে একটা ক্লাস তৈরি করলাম এবং উইন্ডোর যদি আমি কিছু অবজেক্ট দেখতে চাই, এটা একটা উইন্ডোর অবজেক্ট। আমাদের কম্পিউটারের ভাষায় উইন্ডো যদি বলি, এটা একটা উইন্ডোর অবজেক্ট, এটা একটা উইন্ডোর অবজেক্ট, এটা একটা উইন্ডোর অবজেক্ট। এই তিনটা কি একই অবজেক্ট না ভিন্ন ভিন্ন অবজেক্ট? স্যার ভিন্ন ভিন্ন অবজেক্ট। বলতে পারি আমি একটা উইন্ডো নামে একটা ক্লাস তৈরি করেছি এবং সেই উইন্ডো ক্লাসের 3টা অবজেক্ট তৈরি করেছি। 2:15 আমরা 3টা আলাদা আলাদা অবজেক্ট তৈরি করেছি উইন্ডো ক্লাসের। সো ক্লাস একটা থাকবে, সেই ক্লাসের আন্ডারে আমরা আসলে অনেকগুলা অবজেক্ট তৈরি করতে পারবো। এখানে যদি আমরা বলি ক্লাসেস ডেসক্রাইব দ্য ডাটা হেল্ড বাই ইচ অফ ইটস অবজেক্টস। ক্লাসের যে ডেসক্রিপশন এটা আসলে কি, এটা হলো অবজেক্টের যেই ব্যাখ্যা, মানে অবজেক্টের যে ডেসক্রিপশন সেটাই হচ্ছে আসলে ক্লাসের ডেসক্রিপশন। অবজেক্টের যেই আমরা বলি অ্যাট্রিবিউট সেটা হচ্ছে ক্লাসের ডেসক্রিপশন। এভাবে যদি আমরা বলি, যেভাবে আমরা ক্লাস লিখি, অলরেডি আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে লেখা শুরু করেছি। এবার যদি আমি এরকম লিখি ক্লাস ডগ, এটা একটা ক্লাস, এটার ভিতরে ডেসক্রিপশন বললাম এরকম, তার একটা নাম থাকবে, প্রত্যেকটা ডগের আমি একটা করে নাম দিব, তার একটা বয়স থাকবে। সেক্ষেত্রে আমরা জানি এক একটা ডগের বয়স এক এক রকম হতে পারে, নাম এক এক রকম হতে পারে। এভাবে আমরা সাধারণত ক্লাসের ভিতরে তার ডেসক্রিপশন গুলো আমরা দিয়ে থাকি। এবার দেখো আরেকটা এক্সাম্পল দেখাই। মনে করো এখন নেম, একটা ডগের নেম হচ্ছে ফিদো, তার এজ হচ্ছে 3 বছর। একটা ডগের নেম হচ্ছে রোভার, তার এজ হচ্ছে 5 বছর। আরেকটা ডগের নেম হচ্ছে স্পট, তার এজ হচ্ছে 3 ইয়ার্স। তো এরকম যদি আমরা বলি, যেহেতু ডগ যে ক্লাসটা তার অ্যাট্রিবিউট আছে 2টা, তার একটা নাম আছে এবং তার একটা এজ আছে, সেক্ষেত্রে আমি এইভাবে করে কিন্তু অবজেক্ট তৈরি করতে পারি। যখন এরকম করলাম তখন বুঝবো এখানে 3টা আলাদা আলাদা ডগের কথা বলা হচ্ছে, 3টা আলাদা আলাদা অবজেক্ট আছে। এখন একটা ক্লাসে এরকম কতগুলো অবজেক্ট তৈরি করা যায়? স্যার অসংখ্য অসংখ্য তৈরি করা যায়, এনি নাম্বার অফ অবজেক্টস। আমরা যদি চাই কোনো ক্লাসের কোনো অবজেক্টই তৈরি করব না, 0 সংখ্যক অবজেক্ট তৈরি করব, সেটাও সঠিক। যদি চাই একটা করব তাও সঠিক, 2 3 4 n সংখ্যক, সেটাও সঠিক। সো ক্লাস তৈরি করলাম কিন্তু কোনো অবজেক্ট তৈরি করলাম না, এতে করে কিন্তু কোনো এরর নাই। ক্লাস তৈরি করলেই যে অবজেক্ট তৈরি করতে হবে এটা কোনো কথা নাই, কিন্তু আমি যদি অবজেক্ট তৈরি করার জন্য কোনো কোড লিখি সেটা অবশ্যই কোনো না কোনো ক্লাসের অন্তর্ভুক্ত থাকতে হবে। কোনো ক্লাসের অন্তর্ভুক্ত না থেকে আমি কিন্তু যদি অবজেক্ট ক্রিয়েট করি তাহলে সেটা এরর দেখাবে, কিন্তু ক্লাস থাকলেও অবজেক্ট তৈরি করলাম না, এতে কোনো প্রবলেম নেই। সুতরাং এরকম ডগ ক্লাসে আমরা এরকম আলাদা আলাদা 3টা অবজেক্ট তৈরি করতে পারি। এখানে বলছি দেখো ক্লাস মে ডেসক্রাইব এ সিঙ্গেল অবজেক্ট অর ইভেন নো অবজেক্টস এট অল। যেটা একটু আগে বললাম, একটা ক্লাসের একটা অবজেক্ট থাকতে পারে, কোনো অবজেক্ট নাও থাকতে পারে। মোটামুটি ইন ডিটেইলস ভেঙে ভেঙে তোমাদের সাথে শেয়ার করছি যাতে করে তোমরা বুঝতে পারো। এরপরে ক্লাসেস কন্টেইন মেথডস। আমরা
সিতে যেগুলারে ফাংশন বলি সেগুলার মতো করে আসলে জাভাতে মেথড বলি। মেথড আর ফাংশনের মধ্যে পার্থক্য আছে, দুটো একই রকম না, কিন্তু আমরা সহজে বোঝার জন্য অনেক সময় বলি যে আসলে ওই ফাংশন যেরকম মেথড একই রকম। জাভাতে কখনোই আমরা ফাংশন শব্দটা ব্যবহার করব না, আমরা আসলে মেথড ব্যবহার করব। সেই ক্ষেত্রে মেথড আর ডিক্লেয়ার করতে গেলে বা ব্যবহার করতে গেলে অবশ্যই কোনো না কোনো ক্লাসের আন্ডারে। আর এই যে কিছুদিন আগে যে রিকারশন দিয়ে একটা প্রবলেম সলভ করলাম স্যার, ওটাও তো ফাংশনই ছিল। হ্যাঁ ওটা ফাংশন, হ্যাঁ ওটা ফাংশন ছিল, কিন্তু ক্লাসের ভিতরে যখন আমরা মেথড দিব সেগুলোকে আমরা কখনো ফাংশন বলবো না, সেটা বলতেছি। কিন্তু আমি যদি ইউজার ডিফাইন্ড ফাংশন আমরা করি, বা হচ্ছে যেমন ধরো এই যে মেইন ফাংশন, এগুলো তো ফাংশন, কিন্তু যেগুলো ক্লাসের ভিতরে যেগুলো হচ্ছে আমরা সহজভাবে বোঝার জন্য বলি যে এটাই ফাংশনের মতো কাজ করে, এটাই মেথড, মানে সহজে প্রথমে বোঝানোর জন্য, তো ওইগুলোকে আমরা কখনো আর ফাংশন বলবো না, কিন্তু যেগুলো ফাংশন ওগুলো ফাংশন হবে। যেরকম স্যার যে স্ট্রিং টোকেনাইজারের সময় যে হ্যাজ মোর টোকেন হ্যাঁ এটা বা ফাংশন, নেক্সট এটা ফাংশন, এগুলো হচ্ছে ওদের ফাংশন। আচ্ছা, এরপরে এটা হচ্ছে কি বললাম যে মেথড হচ্ছে অবশ্যই ক্লাসের মধ্যে থাকতে হবে। আজকে আমরা অনেকগুলো কথা বলবো সেজন্য, যেমন হচ্ছে এটা দেখো একটা ক্লাস ডগ, এটার ভিতরে আমি একটা মেথড দিলাম ভয়েড বার, যেটা একটু আগে বললাম যে ধরো এরকম ভাবে ডিক্লেয়ার করলে কিন্তু আমাদের সিতে এটা কিন্তু ফাংশন বুঝাইতো, কিন্তু এখন এটাকে আমরা কিন্তু কোনো ফাংশন বলবো না, কারণ এটা কোনো ফাংশন না, এটা হচ্ছে আমার একটা মেথড। কারণ মেথড কি, মেথড হচ্ছে দ্যাট ডেসক্রাইবস দ্য বিহেভিয়ার অফ অবজেক্ট, ওই অবজেক্টের বিহেভিয়ার কি বা ওই ক্লাসের অ্যাট্রিবিউট কি, ওই ক্লাসের অ্যাট্রিবিউটও কিন্তু মেথড, অর্থাৎ ওই ক্লাস কি কি করতে পারবে এটা একটা মেথড, অথবা কোনো একটা অবজেক্ট কি কি করতে পারবে সেটা হচ্ছে মেথড। সো আমরা যদি এরকম ভাবে কোডটা লিখি যে ক্লাস ডগ, এরপরে লিখলাম ভয়েড বার্ক, তার মানে বার্ক হচ্ছে একটা মেথড, সেই মেথড কি করবে, একটা প্রিন্ট করবে উফ, এরকম একটা শব্দ। এখন শব্দ তো আর প্রিন্ট করা যায় না, এটা জাস্ট আউটপুটে আসবে উফ, অর্থাৎ ডগ এভাবে ডাকবে, এটা যদি আমরা বলি, এটা হচ্ছে এভাবে আমরা সাধারণত মেথডগুলো ডিক্লেয়ার করতে পারি। সো এই কথাগুলো এখানে বলা। এবার দেখো এই লাইনটা, অনলি ডগ অবজেক্টস ক্যান বার্ক, ডগ ক্লাসের যে অবজেক্টগুলো হবে তারা কিন্তু এই মেথডটা অ্যাক্সেস করতে পারবে, এটা একটু ভালো মতো খেয়াল করো। ডগ ক্লাসের যদি কোনো অবজেক্ট আমি ক্রিয়েট করি তাহলে সে এই মেথডটা অ্যাক্সেস করতে পারবে। দি ক্লাস ডগ ক্যান নট বার্ক, দ্যাট মিনস এই ক্লাসটা কিন্তু এই মেথডকে অ্যাক্সেস করতে পারবে না, ক্লাসটা কোনো মেথডকে অ্যাক্সেস করতে পারবে না, কিন্তু এই মেথডটা ক্লাসের ভিতরে থাকতে হবে, এবং এই মেথডটাকে যদি আমার অ্যাক্সেস করাতে হয় তাহলে ওই ক্লাসের একটা অবজেক্ট আমাকে তৈরি করতে হবে। তাহলে ডগ ক্লাসের অবজেক্ট আমি কিভাবে তৈরি করতে পারি, ডগ ক্লাসের অবজেক্ট আমি তৈরি করতে পারি এইভাবে, প্রথমে ক্লাসের নাম, এটা তো ল্যাবে দেখাইছি, তারপর একটা অবজেক্টের নাম ধরো স্মল ডি ইজ ইকুয়াল টু নিউ, তারপর হচ্ছে আবার ক্লাসের নাম দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট, এইভাবে দিয়ে আমি বলবো যে ডগ ক্লাসের একটা অবজেক্ট আমি আসলে তৈরি করলাম। এই অবজেক্টটা তৈরি না করা পর্যন্ত তোমার কিন্তু আসলে এই মেথডটা অ্যাক্সেস করতে পারবে না। এখন এইভাবে ক্লাস তৈরি করবা, অবজেক্ট তৈরি করবা, মেথড লিখবা, এবং তোমার এই মেথডটাকে যখন অ্যাক্সেস করতে হবে তখন তোমাকে বলতে হবে এরকম ডি ডট বার্ক। আর তাহলে স্ক্যানার দিয়ে যে নিতে হবে এমন কোনো কথা না, আমরা চাইলে স্ক্যানার ছাড়াও হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, স্ক্যানার স্যার অবজেক্ট এই যে এভাবে অবজেক্ট ক্রিয়েট করতে পারি, এটা তো আমরা প্রথম দিনই দেখাইছি, প্রথম দিকেই। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন আমরা এই প্র্যাকটিসটাই করব যে একটা ক্লাস তৈরি করব, ক্লাসের ভিতরে আমার যত খুশি তত মেথড দিতে পারি, যত খুশি তত অবজেক্টও দিতে পারি। ধরো আমি ডগের অবজেক্ট দিলাম ধরো 3টা, ধরো ফর এক্সাম্পল এরকম আসবে পরে, ধরো একটা অবজেক্ট দিলাম D1, একটা অবজেক্ট দিলাম D2, একটা অবজেক্ট দিলাম D3। এখন 3টা মনে করো 3 ভাবে ডাকবে, এটা যদি আমি বুঝাইতে চাই তাহলে মনে করো একটা লিখলাম হচ্ছে bark1, আরেকটা এরকম তৈরি করব bark2, আর এটা তৈরি করব bark3, একটা দিলাম উফ, একটা দিব মনে করো কুফ, আর এটা দিলাম মনে করো হুফ, দিলাম 3টা 3 রকম। এবার আমি যদি বলি d1.bark1, তার মানে এই প্রথম অবজেক্টটা এই মেথডটাকে অ্যাক্সেস করবে। এরপরে যদি বলি d2.bark2, তাহলে দ্বিতীয় অবজেক্টটা দ্বিতীয় এই মেথডটাকে অ্যাক্সেস করবে। d3.bark3, তাহলে এটাকে অ্যাক্সেস করবে। ইভেন আমি এরকমও যদি লিখি d1.bark2, তাহলে কিন্তু কেউ আমাকে না করবে না, সেই ক্ষেত্রে আউটপুটে আসবে এটা। যদি বলি d3.bark1, তাতে কোনো সমস্যা নাই। অর্থাৎ যেটা বলার চেষ্টা করতেছি, একটা ক্লাসের ভিতরে আমার প্রয়োজন মতো, সুবিধা মতো আমি যে কোনো সংখ্যক মেথড আমি তৈরি করতে পারি, যে কোনো সংখ্যক অবজেক্ট আমি তৈরি করতে পারি। মেথড তৈরি করা আর অবজেক্ট তৈরি করলেই কিন্তু আউটপুট আসবে না। মনে করো আমি এখানে মেথড তৈরি করলাম, তাতে কি আউটপুট চলে আসবে? আউটপুট কিন্তু আসবে না। ওই ক্লাসের কোনো একটা অবজেক্ট দিয়ে
এই মেথডটাকে অ্যাক্সেস করতে হবে। তুমি একটা ক্লাসে 10টা মেথড রাখছো, 10টা মেথডে 10টা প্রিন্ট আউটপুট দেখতে চাচ্ছ, কিন্তু তুমি একটা অবজেক্ট তৈরি করে কেবলমাত্র একটা মেথডকে অ্যাক্সেস করছো। যদিও 10টা আউটপুট আছে, প্রিন্ট এলএন আছে, কিন্তু তোমার আউটপুট আসবে শুধু একটা। সুতরাং আমার আউটপুট পাওয়ার জন্য বা অ্যাক্সেস করার জন্য আমার ক্লাসের ভিতরে অবজেক্ট তৈরি করতে হবে, ক্লাসের ভিতরে মেথড তৈরি করতে হবে, ওই অবজেক্ট দিয়ে ওই মেথডকে অ্যাক্সেস করতে হবে। আমি কি বোঝাতে পারছি? ক্লাসের নাম দিয়ে কিন্তু কখনো মেথডকে অ্যাক্সেস করা যাবে না। এই দেখো লিখছি, ক্লাস কিন্তু কখনোই যে মেথডকে অ্যাক্সেস করবে না। মেথডকে অ্যাক্সেস করতে গেলে অবশ্যই ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে। বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার। এগুলো আরো প্র্যাকটিক্যাল করতে করতে তোমাদের আসলে এগুলো হয়ে যাবে কাজ। এবার মেথডের ভিতরে স্টেটমেন্ট থাকতে পারে, এগুলো সহজ করতে, এগুলো আমরা খুব একটা ইয়ে না করি। যেমন এখানে কিছু নাই। মেথডের ভিতরে টেম্পোরারি ডাটাও থাকতে পারে, এগুলো একটু চোখ বুলাবা, এখানে তেমন কিছু নাই। মেথডের ভিতরে টেম্পোরারি ডাটা বলতে ধরো এরকম একটা মেথড আছে, ওয়েক দ্য নেইবারস, একটা মেথড আছে। এই মেথডের ভিতরে আমি দিলাম ইন্টিজার i সমান 50, এটা হচ্ছে টেম্পোরারি একটা ভেরিয়েবল। এরপরে যখন আমি যাব i গ্রেটার দেন 0, তখন হচ্ছে বার i ইকুয়াল টু i মাইনাস 1, অর্থাৎ আমি একটা লুপ চালাচ্ছি, যে লুপটা আসলে 0 থেকে শুরু করে 50 পর্যন্ত চলবে, বা 50 থেকে শুরু করে 0 পর্যন্ত চলবে, যেহেতু এক এক করে কমতেছে। 50 থেকে শুরু করে প্রতি ক্ষেত্রে এক এক করে কমতে থাকবে। তো i এর মান একটা ইনিশিয়ালি একটা কিছু আমি ধরলাম, সেজন্য 50 ধরছি। এইভাবে আমরা টেম্পোরারি ভেরিয়েবল রাখতে পারি। এগুলো তোমরা জানো, এগুলো আমি কোনো কথা বলবো না। এখন যে কথাটা বলবো সেটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে একটু আগে বলতেছিলাম যে ডগ ক্লাসের যদি একটা অবজেক্ট তৈরি করতে চাই, একটা অবজেক্টের নাম দিতে হবে, দিয়ে নিউ দিয়ে আমার সেই ক্লাসের নামটা বলতে হবে এবং একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। কোন ক্লাসের নাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে এটাকে বলি আমরা কনস্ট্রাক্টর। যে কোনো ক্লাসের নাম দিয়ে যদি আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দেই, তাহলে তাকে বলি আমরা কনস্ট্রাক্টর। এই কনস্ট্রাক্টর যদি আমি তৈরি নাও করি, অবজেক্টের মতোই জাভা ব্যাকএন্ডে তোমাকে কনস্ট্রাক্টর তৈরি করে দেয়। প্রত্যেকটা কোডের, জাভা কোডের একটা কনস্ট্রাক্টর থাকতেই হবে। আজকে আমরা মূলত এই কনস্ট্রাক্টরটা নিয়ে আলোচনা করবো এবং আগামীকালকে কনস্ট্রাক্টর দিয়ে একটা প্রবলেম সলভ করার চেষ্টা করবো। কনস্ট্রাক্টর খুবই ইম্পর্টেন্ট। তাহলে কি হবে? ক্লাসেস অলওয়েজ কন্টেইন কনস্ট্রাক্টর। আমরা এতদিন পর্যন্ত ক্লাস ব্যবহার করছি, কিন্তু কোনো কনস্ট্রাক্টর কিন্তু আমরা ব্যবহার করি নাই। হয়তো আমি কোনো অবজেক্টই তৈরি করি না, যে বলতেছিলাম অবজেক্ট তৈরি না করলেও ব্যাকএন্ডে জাভা কিন্তু তোমাকে অবজেক্ট তৈরি করে দিবে। সেহেতু আমি কনস্ট্রাক্টর যদি তৈরি নাও করি, জাভা কিন্তু অটোমেটিক্যালি ব্যাকএন্ডে তোমার জন্য কনস্ট্রাক্টর তৈরি করে রাখছে, এটা আমরা দেখতে পাচ্ছি না। প্রত্যেকটা ক্লাসের অলওয়েজ কন্টেইন কনস্ট্রাক্টর। এখন আমি যদি কোনো কনস্ট্রাক্টর তৈরি করতে চাই, তাহলে কনস্ট্রাক্টর তৈরি করার নিয়ম অনুযায়ী কনস্ট্রাক্টর দিতে হবে। আর যদি আমি তৈরি করতে না চাই, বাই ডিফল্ট একটা কনস্ট্রাক্টর থেকে যাবে। স্যার লোয়ার কেস দিয়ে যে ডিটা লিখলেন ডগের পাশে, স্যার ওইটা অবজেক্টের নাম। এটা হচ্ছে অবজেক্টের নাম, তুমি যে কোনো নাম দিতে পারো, d1 d2, অথবা ক্লাসের নাম যেরকম হবে ওই নামের বাইরে যে কোনো নাম দিতে পারো। সোজা কথা যেটা, ক্লাসের নামটা যে স্পেলিং এ আছে, স্পেলিং ক্যাপিটাল স্মল লেটার যেভাবে আছে, এটা না দিয়ে মনে করো ক্লাসের নাম দিছে এইটা, অবজেক্টের নাম দিলে এটা, কোনো সমস্যা নেই। এটা ক্লাসের নাম, এটা অবজেক্টের নাম। জি স্যার। অবজেক্টের নাম যে কোনো কিছু দেওয়া যাবে। ভেরিয়েবলের নামের যে ভেরিয়েবল, কিন্তু স্যার অবজেক্ট ক্লাসের নাম একই, এটা স্যার তো এরর, তাই না স্যার? হ্যাঁ, অবজেক্ট আর ক্লাসের নামে এক হইলে এরর। ধরো তোমার অবজেক্ট ক্লাসের নাম হচ্ছে এইটা, অবজেক্ট হচ্ছে এইটা, তাইলে এরর। কিন্তু যদি স্যার অবজেক্টের নামটা কি সবসময় লোয়ার কেস দিয়ে লিখতে হবে? না, এরকম কোনো ইয়া নাই। তুমি মনে করো একই রকম না দাও, সবগুলো আপার কেস দাও, কোনো সমস্যা নেই। এটা একটা অবজেক্ট, ভিন্ন হইতে হবে। ক্লাসের নামের তুলনায় অবজেক্টের নাম ভিন্ন হইতে হবে। তবে জাভার যে স্ট্যান্ডার্ড, আমরা সবসময় খেয়াল করে দেখবো, জাভাতে হচ্ছে প্রথম ওয়ার্ডটা ক্যাপিটাল লেটারের থাকে, এরপরের গুলো স্মল লেটারে থাকে। আর অবজেক্টের যে স্ট্যান্ডার্ড, অবজেক্টের সবগুলোই স্মল লেটার থাকে। অবজেক্টে স্মল লেটার এবং হচ্ছে নিউমারিক ভ্যালু, এগুলো সাধারণত থাকে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, কিন্তু তুমি যে কোনোটাই দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার কনস্ট্রাক্টর নিয়ে কথা বলতেছিলাম। কনস্ট্রাক্টর কি? কনস্ট্রাক্টর ইজ এ পিস অফ কোড দ্যাট কনস্ট্রাক্টস অর ক্রিয়েটস এ নিউ অবজেক্ট। এই যে দেখো, কনস্ট্রাক্টর মানেই কি? সে এ নিউ অবজেক্ট অফ দ্যাট ক্লাস, ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করবে। যেটা বলতেছিলাম যে ডগ ডি সমান নিউ ডগ ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেট দেয়া মানে কিন্তু কনস্ট্রাক্টর। এই কনস্ট্রাক্টর মানেই হচ্ছে সে একটা অবজেক্ট তৈরি করবে। কোন ক্লাসের? যে ক্লাসে সে ছিল। কথা বুঝতে পারলাম? সো কনস্ট্রাক্টর হচ্ছে সে একটা অবজেক্ট তৈরি করবে, ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করবে। ইফ ইউ ডু নট রাইট এনি কনস্ট্রাক্টর, যদি কোনো কনস্ট্রাক্টর তুমি না লেখো, জাভা ডিফাইন্স ওয়ান ফর ইউ। আর সিস্টেম ডট ইনই লিখতে হবে কনস্ট্রাক্টরের ভিতরে?
না, সিস্টেম ডট ইন তো কনস্ট্রাক্টরের জন্য না, ওটা তো হচ্ছে তোমার ইনপুট নেওয়ার জন্য, ওটা তোমার ইয়ে নাই। কনস্ট্রাক্টর হচ্ছে জাস্ট নাম। আমি দেখাবো, আরেকটু দেখাই, আমরা আরো মোটামুটি 5-6 মিনিট আলোচনা করলে বুঝতে পারবা। তুমি যদি কোনো কনস্ট্রাক্টর না লিখো, জাভা তোমাকে একটা লিখে দিবে যেটা আমরা দেখতে পাই না। আর তুমি যদি নিজের মতো করে লিখতে চাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। লেখার জন্য সিস্টেম হচ্ছে এইটা, যে ডগ একটা ক্লাস, তার ভিতরে নেম ছিল, এজ ছিল, এরপরে ধরো এই যে আমি লিখছি ডগ, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে স্ট্রিং এন ইন্টিজার এজ, এই ডগ আর এই ডগ কি সেম না? জি স্যার। এই ডগ আর এই ডগ, জি স্যার। সুতরাং ক্লাসের যে নাম, সেই নাম দিয়ে যদি আমি ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি, তাহলে এটা হয়ে যাবে একটা কনস্ট্রাক্টর। সুতরাং এইটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর। তার মানে কনস্ট্রাক্টর মানে কি হচ্ছে, ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করা হলো। তার মানে কনস্ট্রাক্টরের মাধ্যমে কিন্তু আমরা অবজেক্ট তৈরি করতে পারি, যেটা একটু আগে লিখতেছিলাম, ডগ ডি সমান নিউ ডগ, ওইভাবে লেখা যায়। অথবা এই ডগ ক্লাসের এইভাবে কিন্তু আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি করতে পারি। আবার দেখো, কনস্ট্রাক্টরের প্যারামিটারও কিন্তু ভিন্ন হতে পারে। আমি একটা কনস্ট্রাক্টর তৈরি করলাম যার 2টা প্যারামিটার, আমি আরেকটা কনস্ট্রাক্টর তৈরি করতে পারি যার 3টা প্যারামিটার, আরেকটা কনস্ট্রাক্টর তৈরি করতে পারি যার 1টা প্যারামিটার, আরেকটা কনস্ট্রাক্টর তৈরি করতে পারি যার কোনো প্যারামিটারই নাই। সুতরাং একটা ক্লাসের একাধিক কনস্ট্রাক্টর কিন্তু তৈরি করা যায়, কারণ কনস্ট্রাক্টর মানেই হচ্ছে কি অবজেক্ট। একটা ক্লাসের যেহেতু একাধিক অবজেক্ট তৈরি করা যায়, বা কোনো অবজেক্ট নাও তৈরি করা যায়, একইভাবে কোনো একটা ক্লাসের কনস্ট্রাক্টর একাধিক তৈরি করা যায়, অথবা কোনো ক্লাসের কোনো অবজেক্ট কোনো কনস্ট্রাক্টর তৈরি নাও করা যায়। কনস্ট্রাক্টর মানেই হচ্ছে এই অবজেক্ট অফ দ্যাট ক্লাস। কথা বোঝা গেছে? কনস্ট্রাক্টর আর অবজেক্ট সেম সেন্স আমরা ব্যবহার করতে পারবো। এটা বলতে বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, সুতরাং এটা হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর বুঝলাম। এবার ডায়াগ্রাম অফ প্রোগ্রাম স্ট্রাকচার। এবার দেখো, একটা প্রোগ্রাম স্ট্রাকচার যদি আমরা বলি, ধরো এটা একটা হচ্ছে আমার জাভা প্রোগ্রাম, পুরোটা জাভা প্রোগ্রামে কি থাকবে? A program consists of one or more class, এটা আমরা পড়েছি অলরেডি, এক বা একাধিক ক্লাস থাকবে। বেসিক্যালি প্রত্যেকটা ক্লাস হচ্ছে কি যে সেপারেট ডট জাভা ফাইলে থাকে। ডট জাভা দিয়ে যেহেতু আমরা জাভা কোড লিখবো, প্রত্যেকটা ক্লাসকে আমি ডট জাভা ফাইল দিয়ে আলাদা করব। এরকম ধরো ফাইল এগুলো আলাদা আলাদা ফাইল আছে। এরপরে একটা ফাইলের ভিতরে কি কি থাকতে পারে? একটা ফাইলের ভিতরে অবশ্যই ওয়ান অর মোর ক্লাস থাকবে। ধরো একটা ক্লাস আছে, সেই ক্লাসের ভিতরে কিছু ভেরিয়েবল থাকতে পারে, ডিক্লারেশন করতে পারি। তারপরে কনস্ট্রাক্টর থাকতে পারে, কনস্ট্রাক্টর যদি থাকে, কনস্ট্রাক্টর থাকতে পারে, মেথড থাকতে পারে। কনস্ট্রাক্টর মানে হচ্ছে অবজেক্ট, তারপরে ওই ক্লাসের মেথড থাকতে পারে। এই মেথডগুলো অ্যাক্সেস করব আমি কিন্তু অবজেক্টের মাধ্যমে। মেথডগুলো কিন্তু অবজেক্ট ছাড়া অন্য কোনো ভাবে অ্যাক্সেস করা যাবে না, খেয়াল রাখবা। সো ক্লাসের ভিতরে কনস্ট্রাক্টর থাকবে, মেথড থাকবে। কনস্ট্রাক্টরের ভিতরে ভেরিয়েবল থাকতে পারে, মেথডের ভিতরেও ভেরিয়েবল থাকতে পারে, কোনো সমস্যা নেই। কনস্ট্রাক্টরের ভিতরে স্টেটমেন্ট থাকতে পারে, মেথডের ভিতরে স্টেটমেন্ট থাকতে পারে। এরকম একটা ফাইলে একটা ক্লাস না থেকে একাধিক ক্লাসও থাকতে পারে। প্রত্যেকটা ক্লাসে আবার এই বিষয়াদিগুলো থাকতে পারে। সুতরাং এই হচ্ছে মোটামুটি একটা প্রোগ্রাম স্ট্রাকচার। আবার একটা মেইন ক্লাসের আন্ডারে অনেকগুলা ক্লাস থাকতে পারে। অনেকগুলো আলাদা আলাদা জাভা ফাইলকে একটা মেইন ক্লাসের মাধ্যমে অ্যাক্সেস করা যেতে পারে, ওগুলো আমরা পরে দেখব। সো জাভা এই সুযোগগুলো দেয়। তুমি একটা সিঙ্গেল প্রোগ্রাম করতেছো, তার জন্য হচ্ছে 10টা প্রোগ্রাম লিখে রাখছে, পসিবল। সে 10টা প্রোগ্রামকে একসাথে এনে করতে পারবা, এই সুযোগ জাভা তোমাকে দিবে। আচ্ছা, সো এই সামারি দিয়ে আজকে আমরা শেষ করব, যদিও এটা মাত্র অর্ধেক শেষ হবে। আজকে এই পর্যন্ত রাখবো, বাকি অংশটুকু আমরা এই যে কিভাবে লিখতে হবে এবং রান করতে হবে, এটা আমরা আগামী ক্লাসে দেখাবো, আজকের সময় পাওয়া যাবে না। তো সামারি আমরা এতক্ষণ পর্যন্ত যা শিখলাম, কি শিখলাম? এ প্রোগ্রাম কনসিস্ট অফ ওয়ান অর মোর ক্লাস। একটা প্রোগ্রামে এক বা একাধিক ক্লাস থাকতে পারে। এ ক্লাস ইজ এ ডেসক্রিপশন অফ এ কাইন্ড অফ অবজেক্ট। একটা ক্লাস হচ্ছে আসলে যে কোনো অবজেক্টের জন্য কি ডেসক্রিপশন সেটা। এ ক্লাস ডেসক্রাইবস ডাটা, কনস্ট্রাক্টর এন্ড মেথড। ক্লাসের ভিতরে ডাটা থাকবে, কনস্ট্রাক্টর থাকবে, মেথড থাকবে, আমাদের প্রয়োজন মতো যখন যেটা প্রয়োজন হবে সেটা থাকবে। অ্যান অবজেক্টস ডাটা ইন ইনফরমেশন অ্যাবাউট দ্যাট প্রজেক্টস। অ্যান অবজেক্ট মেথড ডেসক্রাইব হাউ দ্য অবজেক্ট বিহেভস। মেথড মানে হচ্ছে কিভাবে সেটা কাজ করে বা তার বিহেভিয়ারটা কেমন হয়। আর কনস্ট্রাক্টর কেন ব্যবহার করা হয়? কনস্ট্রাক্টর ইজ ইউজড টু ক্রিয়েট অবজেক্টস অফ দ্য ক্লাস। আমরা অবজেক্ট তৈরি করার জন্য কনস্ট্রাক্টর ব্যবহার করতে পারি। আর মেথড যেগুলো আছে, মেথড এবং কনস্ট্রাক্টর দুইটাই কি করে, টেম্পোরারি ডাটা সে নিতে পারে এবং কিছু স্টেটমেন্টও তার মধ্যে থাকতে পারে। সো ইন সামারি আমরা যদি বলতে চাই, আমরা কি করব, একটা জাভা প্রোগ্রাম লেখার জন্য আমাদের মিনিমাম একটা ক্লাস থাকতে হবে, এবং ক্লাসের আন্ডারে যেহেতু এখন আমরা জানলাম যে আমাদের অবজেক্ট প্রয়োজন মেথড গুলাকে অ্যাক্সেস করার জন্য, সেই ক্ষেত্রে আমরা অবজেক্ট ডিক্লেয়ার করব, অথবা অবজেক্ট আর কনস্ট্রাক্টর যেহেতু সিমিলার বিষয়, আমরা যদি অবজেক্ট ক্রিয়েট না করি তাহলে কনস্ট্রাক্টর ক্রিয়েট করব।
নেক্সট ক্লাসে, দ্যাট মিনস আগামীকালকে আমরা যে ল্যাবটা করতে যাচ্ছি সেইখানে এতদিন তো আমরা কোনো অবজেক্ট বা কনস্ট্রাক্টর বা কোনো মেথড নিজেরা ডিফাইন করে দিই নাই। এখন হচ্ছে আমরা আগামীকাল থেকে ওরকম করার চেষ্টা করব, এবং আগামীকাল থেকে শুরু করে পরবর্তীতে আজীবন যতদিন তোমরা জাভা প্রোগ্রাম করবা, প্রয়োজন পড়ুক বা না পড়ুক, তোমরা কিন্তু অবজেক্ট ক্রিয়েট করবা ইউজিং নিউ কিওয়ার্ড অথবা অবজেক্ট ক্রিয়েট করবা ইউজিং কনস্ট্রাক্টর। এই প্র্যাকটিসটা তোমাদের আস্তে আস্তে এখন ফলো করতে হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের পড়াশোনার বিষয়। আমরা মোটামুটি কয়টা স্লাইড পড়লাম, বাকিগুলো আগামী দিন করার চেষ্টা করব। আমরা 10টা স্লাইড পড়েছি, বাকিটা আগামী ক্লাসে শেষ করব, সোমবারের ক্লাসে। তো এই পর্যন্ত ক্লাস নিয়ে কারো কোনো অবজারভেশন বা মতামত যদি থাকে তোমরা বলতে পারো।